রেডিওটা বাজছে সুরে, গল্প আসছে শনিবার ঘুরে। নমস্কার, আমরা গপ্পের রেডিও। বিভিন্ন স্বাদের গপ্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাধরের বিপদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 সালে 12 সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে পাঠক তাকে মূলত চেনে পথের পাঁচালী ও অপুর সৃষ্টিকর্তা রূপে। পথের পাঁচালী ছাড়া তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত ইত্যাদি। ছোট গল্পের মধ্যে আছে একটি ভিন্ন স্বাদের মজার গল্প বাক্সবদল। কিশোরদের জন্য লেখা চাঁদের পাহাড় আজও সমাজে সমানভাবে সমাদৃত। 1950 সালে 1 নভেম্বর মাত্র 55 বছর বয়সে তার মৃত্যু হয়। গল্পের সূত্রধার আমি কৃষ্ণ, গল্প পাঠে অয়ন। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা গঙ্গাধরের বিপদ। অনেক দিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডু নামে একজনের ছোটোখাটো একটা মশলা দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলার চাপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান, সেই সময়ের কথা বলছি। গঙ্গাধরের বয়স ওই ধরুন 50-এর ওপর, কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছে না। নানান অসুখে ভুগত প্রায়ই সে। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে এই নিয়ে পুরো লোকটা একেবারে ভেঙে পড়েছে। দোকানের ভাড়া 2 মাস বাকি রয়েছে, মহাজনদের দেনা ঘাড়ে। তাই সে দুপুরবেলা দোকানে বসে থেলোহুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে এই বলে সাঁচিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে, এই কথাই ভাবছিল। ভাবতে ভাবতে এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম ছিল খোদাদাদ খাঁ। পেশোয়ারি মুসলমান, মেটে বুরুজে থাকে। তার আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে। কয়েকবার টাকাও নিয়েছে, শোধও করেছে, কিন্তু সুদের হার বড় বেশি দিন বলেই ইদানিং কয়েক বছর গঙ্গাধর ওই ধারে কাছে যায়নি। সেই ভেবেচিন্তে শেষমেশ মেটে বুরুজে রওনা দিল গঙ্গাধর। সুদ বেশি হলে আর উপায় কি, টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটে বুরুজে গিয়ে খোদাদাঁত খায়ের নতুন বাসা খুঁজে বের করতে এবং টাকা নিতে দেরি হয়ে গেল। খিদিরপুরে কাটিরগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে সে। হনন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে ডেকে বলে, এ সাহেব, ইধার শুনিয়ে তো যারা। সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা ডাকলো সেখানে কতকগুলো গাছপালায় যেন একটু বেশি অন্ধকার। স্থানটা ছিল নির্জন। তার উপর গঙ্গাধরের কাছে কতগুলো টাকা রয়েছে। গঙ্গাধরের মনে এমন নয় যে সন্দেহ নেই, কিন্তু উপায় কি? লোকটা এগিয়ে এলো ওই গাছতলায়। সে যেন তারই প্রতীক্ষায় এতক্ষণ দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথার ঝাগড়া ঝাগড়া চুল ঘাড়ের উপর পড়েছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না। পরনে ঢিলে ইজে আর আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দি ও বাংলা মিশিয়ে বলতে লাগলো, বাবু, সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বলল, এখানে কথা হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় খুব ঘন অন্ধকার। সেখানে গিয়ে লোকটা বলল, জিনিসটা কোকেন বাবু, খুব সস্তায় পাবেন। ডিউটি ছুট মাল আছে, লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো ও ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় সে পড়েছে। না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে ওই একটু আধটু। অনুনয়ের সুরে বলল, বাবু, আপনি নিন, আপনার ভালো হবে, সিকি করিতে দেব। আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি নে। ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারি নে, পুলিশের ভয় তো আছে। কেউ কথা কইছে না আমার সঙ্গে, সেই হয়েছে আরো মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু, তা বুঝিনি। আগে যারা এই ব্যবসা করত তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না।
আপনি গরাজি হবেন না বাবু, মাল দেখুন, পরে দাম দস্তর হবে। লোকটার গলার সুরে একটা শান্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেন ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়ে গিয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে লক্ষ্মী লাভ হয়, দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখে লোকটা সেখানে নেই। এই তো এখানে দাঁড়িয়েছিল, কোথায় গেল? পাছে কেউ শুনে ফেলবে, তাই জোরে না ডেকে একটু চাপা গলায় ডাকতে লাগলো বাঙালি হিন্দিতে, কোথায় গিয়াও খাঁ সাহেব? এদিক ওদিক চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবের দাঁড়িয়ে থাকতে দেখলো তার সামনে। গঙ্গাধর বলে উঠল, জলদি চলো, অনেক দূর জানে হোগা। কি একটা যেন ঢাকবার জন্যে লোকটার প্রাণপ্রদ চেষ্টা করছে। আমার সঙ্গে এসো বাবু, মাল দেখবে। দুজন কাঁটি গঙ্গার ধার ধরে ধরে অনেক দূর চলে গেল। সেই সময়ের কথা বলছি। তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভড় আর নৌকো কাদার ওপর পড়ে আছে। দু একটা করাতেরও কারখানা, তাও আবার দূরে দূরে। নোনা চাঁদা কাটার বন, পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলোও দেখা যাচ্ছে। কিন্তু পথে যেতে যেতে খাঁ সাহেব একটা অদ্ভুত প্রশ্ন করল। বলল, আমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না? এমন ভস এখন হয়নি যে এই সন্ধ্যেবেলাতেই চোখের ঠাউর হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞেস করলো, তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চকিতে পেছনে ফিরে সংদিগ্ধ দৃষ্টিতে বলে উঠল, কেন, সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি, তবে ভালো হবে না যেন। মাল দেব, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে। আমার ব্যবসার খোঁজে তোমার কি কাজ হে? লোকটার চোখের চাউনি বড্ড অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। খুব ভালো করে দেখা যায় না, কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে এই সন্ধেবেলা একা না আসাটাই ভালো। কিন্তু সে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার একবারও ভাবা উচিত ছিল এই কাণ্ড করবার আগে। কিন্তু যখন এসেই পড়েছে আর ছাড়া নেই। বিশেষত সে যেই ভয়টা পাচ্ছিল সেটা মোটেও দেখানো যাবে না, কারণ দেখালে বিপদের আশঙ্কা বাড়বে বই কমবে না। ফুট করে যদি ছুরি বের করে বসে, তখন কি হবে? অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদামঘর। গুদামঘরের দরজা থেকে একটু দূরে একটা গাছের গুঁড়ি পড়ে আছে। তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা যেন কোথায় চলে গেল। গঙ্গাধর চারিদিকে দেখল। গুদামঘরের আশেপাশে সেখানে শুধু ঝোপ ঝাড় আর অনুচ্চ জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই। একটা লোকজনের সারা শব্দও তো নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে অন্ধকার ততটা ঘন ছিল না। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধর গুদামঘরটা যেন বড্ড পুরনো, যেন অনেক কাল ব্যবহার হয়নি। বেড়া খসে পড়ছে, চালের গোলাও উড়ে গেছে মাঝে মাঝে, এবং সামনের দরজাটাও উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন যে সেখানে এসছে এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষে আসে, বিশেষ করে এতগুলো টাকা নিয়ে? সে যাই হোক, সে আসতো না কখনো। সে কলকাতায় আজ নতুন নয়। তার উপরে ঝুনো ব্যবসাদার, বাঙাল দেশ থেকে নতুন আসেনি সে। ওই লোকটির কথা শুনে যেন সত্যিই জাদু আছে। গঙ্গাধরকে যেন টেনে এনেছে। তার সাধ্য ছিল না তাকে না বলবার। এ কথা তার এখনই মনে পড়ছে। হঠাৎ করে অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা যেন নিঃশব্দ এবং অদ্ভুত ধরনের, যেন মনে হয় ওর চেহারা অন্ধকারে মিলিয়ে গিয়েছে, আবার ফুটে বেরো, কোথায় যেন চলে গিয়েছিল এমন মনে হয়। পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব গুদামঘরের দৌড়টা খুলে দিল, গঙ্গাধরকে পেছন পেছন আসতে বলল। তখন গঙ্গাধরের হাত পা ভয়ে ছিমছিম করছে, বুকটা ঠিপ ঠিপ করছে। এই অন্ধকার গুদামঘরের মধ্যে নিয়ে গিয়ে লোকটা হয়তো তার ওই লম্বা হাতে গলা টিপে ধরবে, কিংবা ছুরি বুকে বসাবে। সেই ফন্দিতে হয়তো এতদূর ভুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানতো তার কাছে কত টাকা আছে, অনুসন্ধান রেখেছে। কে জানে খোদাত খানের লোক নাকি। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার ভাবলো সে দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ,
এই জোয়ান পাঞ্জাবিওয়ালা মুসলমানের সঙ্গে সে দৌড়ে পাল্লায় পেরে উঠবে না, যেটা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরে। কি আশ্চর্য ব্যাপার! গুদাম ঘরের দিকে দেওয়ালটা একেবারে ভাঙা। গুদাম ঘরের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকার। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র জায়গায়। অন্ধকারে দেখা যাচ্ছে না বটে, কিন্তু নাকে মুখে লাগছে। তার সাথে একটা ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে, মেঝেটা স্যাঁতসেঁতে, এবং মনে হলো যেন কতকাল এই গুদাম ঘরের মধ্যে কোনো মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থাকে থাকে কোথায় যায়? অল্প মিনিট দুয়েক হবে কেউ কোথাও নেই। গঙ্গাধরের মধ্যে আবার সেই ভয়টা জেগে উঠল। এ যেন একটা কেমন ধরনের একটা ভয়। তার বুকের রক্ত যেন হিম হয়ে যাচ্ছে। আর গুদাম ঘরের মধ্যে একটা অদ্ভুত জিনিস ঘটছে। কনকনে ঠান্ডা হওয়ার কারণে একটা স্রোত বয়ে যাচ্ছে মাঝে মাঝে। মিনিট দুই পরে আবার খাঁ সাহেব এলো সেই অন্ধকারের মধ্যে দিয়ে। হঠাৎ একটা অদ্ভুত কথা বলে উঠল সেই খাঁ সাহেব। বলল, তুমি কালা নাকি? এতক্ষণ কথা বলছি, শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গায় আছে বললাম তো, দেখতে পেয়েছ? শাবলের চার দিয়ে তুলতে বললাম পিপি দুটো, হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন? বারে এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন যেন একটা ভ্যাবা চাকা খেয়ে গেছিল। মোড়ের মতো দৃষ্টিতে চেয়ে বলল, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই কই তোমার শাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে তাকিয়ে রইল। সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত দিমোর আতঙ্ককুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের গলা, মুখ, হাত, সারা দেহ যেন চুরচুর হয়ে গুড়িয়ে পড়েছে। সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামটি করে বিষম মনের জোরে তার চূর্ণমান দেহকে যথাস্থানে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। সব যেন ভেঙে গেল, উড়ে গেল, গুড়িয়ে গেল। 1 2 3 4। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশে অন্ধকারে মিলিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা কোথা থেকে যেন এসে গঙ্গাধর আর্তরবে চিৎকার করে সেই গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের ওপর গড়িয়ে উঠিয়ে পড়ল। একটা দেশি ভর কোথাও বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের বাড়ি নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকাও ছিল, কানাকড়ি পর্যন্ত খোয়া যায়নি। তবে শরীর শুধরে উঠতে একটু সময় নিয়েছে। অনেকদিন পর্যন্ত অন্ধকারে একা কিছুতেই থাকতে পারত না। মাস দুয়েক পরে মেটেপুরো যে খোদাত খাঁয়ের কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর ওই ঘটনাটি তার কাছে বলল। খোদাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, শাহজি, ও হলো আমার খাঁ। চোরাই কোকানে খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল। সেখান থেকে রাতারাতি সারিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে সার ছিল। কোথায় সে মাল রাখত কেউ জানে না। সেই মাসে মাঝামাঝি সে খুন হল। কে বা কেন খুন করলো জানা যায়নি, কেউ ধরা পড়েনি। তবে দলের লোককেই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমার খাঁয়ের ঘটনা আমি জানি। আমার মনে হয় আমার খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্যে। ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে দোচখের বোঝা। তা বাবু, সে গোতামঘরটা কোথায় তুমি দেখতে পারবে? গঙ্গাধর অন্ধকারের মধ্যে দিয়ে কোথায় কোথায় দিয়ে গিয়েছিল সেটি তার মনে নেই। মনে থাকলেও সে যেত না। তবে পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল সেই পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখে সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা। হতভাগ্য এতদিনে কি বোঝেনি সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাধরের পদ। আমির খাঁর ভূমিকায় সূর্য, গঙ্গাধরের ভূমিকায় সৌম, খোদ্দাত খাঁর ভূমিকায় আকাশ, আবহ সঙ্গীতে শঙ্খ, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন, পর্ব পরিচালনায় টিম গপ্পের রেডিও। পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও।